সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দিল্লি থেকে ইউনূস উৎখাতের ডাক, বিরাট বার্তায় ফিরছে শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যে কোনো সময় ভোট বয়কটের ঘোষণা দিতে পারে জামাত এনসিপি জোট, পিছিয়ে যেতে পারে বাংলাদেশের নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সীমান্তে অস্ত্রের ঝনঝনানি, ঢাকায় ইউনূসের নাকে তেল দিয়ে ঘুম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লালমনিরহাটে জামাত নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা, আহত অন্তত 20। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চাঁদাবাজ সন্ত্রাসীদের শেষ দিন 12ই ফেব্রুয়ারি, চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার লোভ মানুষকে কতটা অসহিষ্ণু করে তোলে, ইতিহাসে তার অজস্র উদাহরণ রয়েছে। সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই এই পরিস্থিতির জন্য বহিঃশক্তিকে দায়ী করছে। সেটা যে একেবারে বেঠিক তা বলা যাবে না, কিন্তু ব্যক্তি মানুষটি কোনোভাবে এই দায় থেকে নিজেকে মুক্ত করতে পারেন। দেশ পরিচালনার ভার যার হাতে হস্তান্তরিত হয়েছে, তার থেকে তো মানুষ ভালো কিছু প্রত্যাশা করেছিল। অনেকে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে বাংলাদেশ এক নতুন সূর্য উদিত হবে, পালা বদলের জন্মত প্রত্যাশার গর্ভে। কিন্তু আশার সেই ভ্রূণকে জঠরেই হত্যা করেছে অন্তর্বর্তী সরকার প্রধান। তার জন্য তিনি বিন্দুমাত্র বিচলিত নন, অনুতপ্ত বোধ নেই। আত্মশ্লাঘাহীন ব্যক্তি সময়ের হাত ধরে বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে ওঠেন। নেতার জন্ম ক্ষমতার জঠরে, আবার ক্ষমতার জঠরেই তার মৃত্যু। দেশের মাটির সঙ্গে যার নারীর টান নেই, তার যে সে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি বিন্দুমাত্র আন্তরিকতা থাকবে না, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। আত্মবিশ্বাস ভুল পথে চালিত হয়ে চরমে পৌঁছালে ব্যর্থ বোধির জন্ম হয়। অন্তর্বর্তী সরকার সেই ব্যর্থ বোধি। কিন্তু দেশের মানুষের প্রতি যার টান রয়েছে তিনি তো চুপ থাকতে পারেন না, তাই তাকে মুখ খুলতেই হলো। বাণীবন্ধনার দিনটিকেই তিনি বেছে নিয়েছেন। দীর্ঘ বিরতির পর তিনি মুখ খুললেন। প্রথমে ঠিক ছিল দিল্লিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি আসবেন, কিন্তু বিশেষ কোনো কারণে তিনি আপাতত নিজেকে প্রকাশ করতে চাইলেন না। অনুষ্ঠানের শিরোনাম সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। 2024-এর অগাস্টে ভারতে সামরিক আশ্রয় দেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অডিও বক্তৃতা করেন, তবে ভারতে আয়োজিত কোনো কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হলো হাসিনার অডিও ক্লিপ। শেখ হাসিনার বক্তব্যের নিশানায় যে অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন, তা নিয়ে কারো মনে তিলমাত্র সন্দেহ ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে তিনি কখনো খুনি, কখনো ফ্যাসিবাদী, কখনো সুদখোর বলে আক্রমণ করেছেন। ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক বলেও তাকে কটাক্ষ করেন। হাসিনার এই অডিও ক্লিপ থেকে একটা বিষয় স্পষ্ট, এটা দীর্ঘ অনুশীলনের বহিঃপ্রকাশ। 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে নাকি পিছিয়ে যাবে, এই প্রশ্নটা এখন সকলের সামনে আসছে। নানা মহল থেকে গুঞ্জন হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, ভারত সরকারের কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে টানাপোড়েন চলছে। ভারত সরকার অতি সম্প্রতি কূটনৈতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে দিয়েছেন। তাদের বলা হয়েছিল যত দ্রুত সম্ভব প্রত্যেকেই যেন ভারতে ফিরে আসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, পরিস্থিতি বদলাতে পারে। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, আইন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। সেই কারণে ভারত কূটনৈতিকদের সরাচ্ছে না, কিন্তু কূটনৈতিকদের পরিবারের সকলকে সরিয়ে দিচ্ছে। জামাত এনসিপি দাবি করেছিল আগে গণভোট হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। তারপর কি দেখা গেল, বিএনপির কথা অনুযায়ী দুটো ভোট একসঙ্গে হচ্ছে। সুপ্রিম কোর্টের পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। হ্যাঁ ভোটের পক্ষে বর্ণনা সরকার প্রচার চালাচ্ছে, বিভিন্ন টেলিভিশনে সেই সব প্রচার হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এরকমভাবে প্রচার অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে প্রচার কি কোনো দেশের সরকার করতে পারে?
এই গোটা প্রক্রিয়া নিয়ে তিনটি রাজনৈতিক কোনো মন্তব্য করছেন না এনসিপি, জামাত, বিএনপি কোনো মন্তব্য করছেন না। জামাত এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের যে অবাধ নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি, সব দলের জন্য সমান সুযোগ সেই পথ তৈরি হয়নি। জামাত কিন্তু নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারে, ভোট বয়কট করতে পারে। জাতীয় নাগরিক পার্টি যদি সরে দাঁড়ায় সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভোটের পরিবেশ নেই অভিযোগ করে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট জামাত ইসলামী। ভোট ও গণভোটের বৈধতা দিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে একজন আইনজীবী। ইতোমধ্যেই মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে সে দেশের রাজনৈতিক হিংসা চরমে উঠেছে। এদিকে আজ বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারি এলাকায় বিএনপি জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে লালমনিরহাট 1 আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। একই আসনে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। রোববার জামাতে ইসলামের প্রচারণা চলাকালে বিএনপি সন্ত্রাসীরা এসে জামাতে ইসলামের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় এবং উভয় পক্ষের অন্তত 20 জন নেতাকর্মী আহত হন। এ বিষয়ে জামাতে ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান, সংঘর্ষের কারণ এবং আহতদের সংখ্যা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। তিনি গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করার অনুরোধ জানান। সংঘর্ষের বিষয় জানতে বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।